আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমার বর শুনেছি একজন র্যাব। তিথি সগর্বে বলল, হ্যাঁ, অনেক বড় অফিসার, ডেপুটি কমান্ডার। হাই আল্লাহ, এত কিছু কখন মনে রেখেছে সে। স্বাভাবিকভাবে কেউ প্রশ্ন করলে বোধহয় বলতেও পারতো না। তোমার বরের নাম আজনাল শেখ? তিথি চমকে উঠল। তুমি কিভাবে চেনো? জিজ্ঞেস করতে যাবে তখনই মনে পড়ল প্রশাসনের লোক, তাই চিনতেই পারে। ওকে তো টিভিতে দেখায়, তাই বলল, হ্যাঁ, আজলান শেখ। তুমি ওকে চেনো তাহলে? অবশ্য চিনবে না কেন, ওকে চেনে না এমন কেউ নেই বাংলাদেশে। আমি খুশি হয়েছি তুমি সুখে আছো শুনে। তিথির মন কেঁদে উঠল, কিন্তু মুখটা স্বাভাবিক। মন কেঁদে উঠে বলল, না না, আমি সুখে নেই বেঈমান, আমি একটু সুখে নেই। কেন সুখে নেই আমি? তিথি বলল, তুমি কি ভেবেছো তুমি আমাকে ফেলে চলে গেলে আমার বিয়ে শাদী হবে না? আমি তোমাকে ইচ্ছাকৃত ফেলে যাইনি। জানি তোমার বাবা তোমাকে ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দিয়েছে। আমি কালো বেটে খাটো মেয়ে, তোমার কোনো দোষ নেই। আমি তোমার কোনো দোষ দিচ্ছি না, কারো কোনো দোষ নেই। সব ভালোই ভালোই হয়েছে। তুমিও ভালো কাউকে পেয়েছো, আমিও। রায়হান বলল, তা ঠিক। এখানে কি একা এসছো? মনে হচ্ছিল ঘুরিয়ে হাঁটছিলে। ওই আঙুলে একটু চোট পেয়েছিলাম। তুমি আমার উপরে রেগে নি তো? না না, রেগে থাকবো কেন? কপালে যা ছিল তাই হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে এখনো আমার উপর ক্ষেপে আছো। একটা রিক্সা এসে থামলো তখনই। তিথি রিক্সা উঠতে যাবে, তখনই থেমে গিয়ে বলল, আমি ক্ষেপে থাকলেও কি যায় আসে? শেষবারের মতো একটা কথা বলে যাই তোমাকে। কাউকে কথা দেওয়ার আগে তোমার বাবা মা, তোমার মামা চাচাদের কথা ভেবো। যা করতে পারবে না তার আশা কাউকে দেখিও না। তুমি আমার আশা ভঙ্গ করেছো, তাতে বেশি দিন কষ্ট ভোগ করতে হয়নি আমাকে। তেমন কিছুই হয়নি, কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছিলে। তাই এখন কাউকে সহজে বিশ্বাস করে উঠতে পারি না আমি। মিথ্যে মিথ্যে স্বপ্ন দেখানো কত সহজ, তাই না? যদি হয় আমার মতো বোকা হাদা। তুমি ভালো থেকো, তোমার উপর আমার কোনো অভিযোগ নেই আর। রিক্সা উঠে পড়ল তিথি। তার কিছুক্ষণের মধ্যে অঝোর ধারায় বৃষ্টি। সারা রাস্তা ভর সে ভেবে কুল পেল না কেন সে ভালো নেই। তাকে কেউ একজন ছেড়ে গিয়েছে। সে কালো বেটে খাটো, তাতে কি? তার তো সব আছে। ভিজে ভিজে বাড়ি ফিরতে দেখে মালেকা বেগম বকছেন তিথিকে। তিথি বোরকা খুলে ভেজা সালোয়ার কামিজ নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে রইল আনমনে। মালেকা বেগম বললেন, কাপড় পাল্টা। বলছি তিথি, জ্বরটা হলে আমি কিচ্ছু করতে পারবো না। একটা কানাকড়ি নেই আমার কাছে। তিথি মায়ের দিকে ফিরে চাইল। মালেকা বেগম তার হাত থেকে বোরকাটা নেওয়ার সময় তিথি ওনার হাতটা ধরল। মালেকা বেগম বললেন, পায়ের আঙ্গুলের জন্য ডাক্তারের ঔষধ দিচ্ছে। তিথি মাথা দুলিয়ে আবদার করে বলল, আমাকে একটু জড়িয়ে ধরো আম্মা। মালেকা বেগম হকচকিয়ে গেলেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরতেই তিথি কেঁদে উঠে বলল, শুধু আমি ভালো নেই আম্মা, সবাই ভালো আছে। বেঈমানটা কত সুখে সংসার করছে বউ বাচ্চা নিয়ে, আর আমার কাছে আমার বাচ্চাটা অবধি নেই। কিচ্ছু নেই আমার, কেউ নেই। ডুডুর কান্না আজ একটুর জন্য থামেনি। থামছে তো কিছুক্ষণ পর পর আবার কাঁদছে। তাহেরা বেগম সহ নাকানি চুবানি খেয়েছেন তাকে সামলাতে গিয়ে। শায়লার হাতে কোনো কাজ ওঠেনি। তাহেরা বেগম না থাকলে দুপুরে সবাইকে না খেয়ে থাকতে হতো। ঘুমাচ্ছেও না। যতক্ষণ কোলে নিয়ে বাইরে হাঁটছে ততক্ষণ শান্ত। ঘরে প্রবেশ করা মাত্রই কান্না শুরু। আজদানের কাছে খবর পৌঁছানো হয়েছে, কিন্তু তার কাজের এত চাপ সে বাড়ি ফিরেছে প্রায় রাত 9:30টায়। তাদের একটা মিশন চলছে এখন, অস্ত্রোপচারকারীদের চক্রান্তের বিরুদ্ধে। চাইলেও ডোডোর কথা সে ভাবতে পারছে না। বাড়ি ফিরে দেখতে পেল ডোডো কাছে, তাও মেঝেতে বসে। তাকে দেখা মাত্রই হামাগুড়ি দিয়ে ছুটে এলো। আজলান কোলে তুলে দুগালে আদর করতে ডোডো আরো চেঁচিয়ে কাঁদতে লাগলো। শাইলা আশ্রম থেকে বেরিয়ে এসে বলল, সরি স্যার, আজ সারাদিন এভাবে কেটেছে। আমি একটু ওয়াশরুমে যাব, তারও সুযোগ পাইনি। আন্টি কোথায়? রান্না শেষ করে উনি এশার নামাজ পড়েছেন। রান্না বান্না আজ উনিই করেছেন। বাবু আজ এতটা জ্বালিয়েছে যে আমি রান্নার কাজ পুরোপুরি মনোযোগ দিতেই পারিনি। তাই বলে মেঝেতে বসিয়ে রাখবেন? মেঝে ঠান্ডা সেটা আপনার মাথায় নেই? ওর ঠান্ডা লেগেছে এমনিতেই। শালা চোখ নামিয়ে রেখে বলল, সরি স্যার। সবসময় সরিতে কাজ হয় না, যান আপনি এখন। শাইলা বেরিয়ে গেল চুপচাপ। আজলান ডোডোকে আদর করলো, তারপর কাপড় চোপড় পাল্টে দিয়ে নতুন কাপড় পরালো। তার ছোট্ট গাড়িটাতে বসিয়ে দিয়ে বলল, বাবা গোসল করবে, কাঁদবে না, ঠিক আছে?
ডোডো ড্যাব করে চেয়ে রইল। আজলান ইউনিফর্ম চেঞ্জ করে ওয়াশরুমে ঢুকতেই ডোডো চেঁচিয়ে কেঁদে উঠল। আজলান দরজা খোলা রেখে বলল, বাবা আছি এখানে, কোথাও যাচ্ছি না আর। ডোডো তার দুহাতের ছোট্ট ফিডারটা ধরে চুকচুক করে খেতে খেতে বলল, আম্মা হা। আজলান তাকে দেখিয়ে দেখিয়ে গায়ে সাবান লাগালো। কথা বলতে বলতে গোসল সেরে নিল। তারপর গোসল সেরে ছেলেকে নিয়ে নিচে এসে খেতে বসতে তাহেরা বেগম বললেন, এখন শান্ত হয়ে আছে, সারাদিন কেঁদেছে আজ, একটুও থামেনি। এতটুকুন বাচ্চাকে কি মা ছাড়া সহজে রাখা যায়? সারাক্ষণ ম্যা ম্যা করেই যাচ্ছে, মা চিনে ফেলেছে ও। আজলান খেতে লাগলো। ডোডোকেও একটু একটু খাওয়ালো। খেতে খেতে ভাবলো ডোডো আজ সবাইকে জ্বালিয়ে মেরেছে, তাই ওরাও নিশ্চয়ই একবার হলেও ধমক টমক দিয়েছে। শায়লা মাছের বাটি নিয়ে টেবিলের উপর রাখতেই শব্দ হলো কিঞ্চিত। যদিও বাসনকোসনের শব্দ হওয়া বারণ, সেই শব্দ শুনে ডোডো চোখ তুলতেই শায়লাকে দেখলো। দেখা মাত্রই সে হাউমাউ করে কেঁদে উঠে আজলানকে চাপটে ধরে রাখলো। শায়লা ভড়কে গেল। আজ সকাল 10টার দিকে আম্মা আম্মা ডেকে তার বুক খামচাচ্ছিল বাচ্চাটা। ভীষণ জোরে একটা ধমক দিয়েছিল সে। সেই থেকে কান্না শুরু করেছে আর থামেনি। ভাগ্যিস তাহেরা বেগম দেখেননি। আজলান ভুরু কুচকে একবার শায়লাকে একবার ডোডোকে দেখে নিল। শায়লা হাত বাড়িয়ে বলল, চলো আমরা ঘুরে আসি। ডোডো হাত পা নেড়ে কাঁদতে লাগলো। আজলান কোনো মতে খেয়ে উঠে গেল তাকে বুকে জড়িয়ে বলল, মা, মায়ের কাছে যাবে তুমি? ডোডো কান্না একটু থামিয়ে তার মুখে মুখে মা মা মা। আজলান তার ছোট্ট কপালে তার কপাল ঠেকিয়ে বলল, কি করব আমি? ডোডো হেসকি তুলে বলল, আম্মা মা। আজলান ঘরে চলে এলো। আইজাকে ফোন করতে গিয়ে থেমে গেল। ফোন ঘাটতে ঘাটতে একটা রেকর্ড খুঁজে পেল সে। তিথি সেদিন ফোন করে ডোডোকে তার গলা শোনাচ্ছিল। সে রেকর্ডটা ছেড়ে দিয়ে ডোডোকে বলল, তোমার মা এখানে, কথা বলো। তিথি ওর কানের কাছে ফোন রেখে হ্যালো হ্যালো করেছে এর আগে। সে তা বুঝে হাত পা লাফিয়ে উঠে জোরে সোরে ডেকে বলল, আম্মা মা। আজলান অবাক চোখে চেয়ে রইল। রেকর্ডটা কান কাড়া শুনতে লাগলো সে। রেকর্ডে তিথির স্পষ্ট কণ্ঠস্বরটা শোনা যাচ্ছে। ডোডো, এই ডোডো কথা বল, তোর বাপ শুনছে। আব্বা ডাক। এই বোবা ছেলে, হাঁ করে চাইয়া থাকোস কেন? কথা বল, কথা বলতে বলছি ডোডো। ডোডো কান কাড়া করে চুপটি করে শুনে আছে। আজলান দৃশ্যটি অবিশ্বাস্য চোখে চেয়ে রইল। ডোডো ফোনটার সাথে কান লাগিয়ে তার উপর শুয়ে থাকলো। মুখে কি একটা যেন স্পষ্ট স্বরে বিড়বিড় করে গেল। তারপর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লো। আজলান তাকে বুকে টেনে নিল। একদম বুকের উপর তুলে নিয়ে জড়িয়ে ধরে আম্বিয়া বেগমের ফোনে কল দিল। রিসিভ করা মাত্রই আম্বিয়া বেগমের আহাজারি শুরু করে বলল, আমার ঘর দর আন্ধার করে তোরা কই চলে গেলি বাপ? আমি কি এমন দোষ করছি যে এত বড় শাস্তি দিতেছিস আমাকে? এত বড় শাস্তি দিস না। আমার নাতিটারে কোথায় রাখছিস তুই? আজলান ক্ষীণ স্বরে বলল, ও তোমার কাছে আর ফোন দিয়েছে মা? মা ছেলের মধ্যে কথা শেষ হতে পারেনি তার আগে আম্বিয়া বেগম কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আজলান রাগত স্বরে বলল, তুমি এভাবে কাঁদলে আমি আর ফোন দেবো না মা। আম্বিয়া বেগম ক্ষীণ স্বরে বললেন, আরেক মায়ের কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে তুই আমাকে মা ডাকিস না। 5 দিন তোর গলা না শুনে আমি পাগল হয়ে যাচ্ছি। সেখানে ওই দুধের বাচ্চাটাকে না দেখলে ওর মায়ের কেমন লাগছে বুঝতে পারছিস তুই? কতটা পাষাণ রে তুই। কেঁদো না, আমি দেখছি কি করা যায়। আগামী 2 সপ্তাহ কাজের মধ্যে ডুবে থাকবো, তাই সুযোগ হবে না। তারপর দেখি তোমাকে নিয়ে আসতে পারি কিনা। আম্বিয়া বেগম বললেন, ওর মা কতবার ফোন দিয়েছে ডোডোর খবর জানার জন্য। তুই ওর সাথে কথা না বল, কিন্তু বাচ্চাটার গলা তো শুনতে দিবি? এ কেমন ডাক্তার? আমার কাজ শেষ হোক, ডোডোকে এসে তুমি নিয়ে যেও। এখানে আপাতত লোক রেখেছি, ওরা দেখভাল করছে ওর। আর ওর মা, ওর কাছে ওর বাচ্চাকে দিবি না? আজলান কোনো কথা বলল না। তিথির ব্যাপারে শুধু জানার ছিল ফোন দিয়েছে কি দেয়নি। আম্বিয়া বেগম আফতাব সাহেবের অসুস্থতার কথাও চেপে গিয়েছেন। ছেলের উপর ওনার অনেক রাগ, কিন্তু তা দেখালেন না। ডোডোর কাছে পৌঁছানোর জন্য ওনাকে শান্ত হয়ে কথা বলতে হবে। আজলান ফোন রাখার সাথে সাথে আফতাব শেখ জানতে চাইলেন, আজলান শেখ কেন ফোন দিয়েছে? নিজের ছেলেকে এভাবে সম্বোধন করছো কেন? ছেলে আমাকে কিভাবে সম্বোধন করে দেখেছো? এসব তুমি শিখিয়েছো ওকে? তোমার ছেলে চায়টা কি বলো তো? কি চায় সে? বাচ্চাটাকে তার মায়ের কাছ থেকে দূরে রেখে কি প্রমাণ করতে চাইছে? আম্বিয়া বেগম রেগে মেগে বললেন, সব তোমার জন্য হয়েছে। তুমি সব নষ্টের মূল। তোমার ছেলে কেমন তুমি জানতে না? ওরকম মেয়ে পছন্দ করে এনেছো কেন? এর চাইতে ভালো মেয়ে তো চোখের সামনেই ছিল। তোমার ছেলে তাকে পাত্তা দেয়নি, তাই সে নিজের মতো করে কাউকে পেয়ে ভেগেছে। ডোডোর মাও এমন ভেগে গেলে ভালো হতো। সরসে চেঁচিয়ে উঠলেন আম্বিয়া বেগম, মুখে অলক্ষণে কথা এনো না। তোমার বোনের মেয়ে তলে তলে বেটা মানুষ হাত করে রেখেছিল। সেই মেয়ের সাথে তুমি আর তোমার বোন
আমার ছেলের বিয়ে ঠিক করলে কোন সাহসে? আফতাব সাহেব নির্লিপ্ত গলায় বলল, তোমার ছেলেকে হুড়পুরি এনে দিলেও সে দোষ খুঁজে বের করতো। হেনারও দোষ খুঁজে বের করেছিল সে, তাই হেনা বুঝে গিয়েছিল ওর সাথে বাকি জীবন কাটানো সম্ভব না, তাই পালিয়ে গিয়েছে। এখন বৌমার হাত পা বাঁধা, তাই তাকে বাগে পেয়ে তোমার ছেলে তাকে শাস্তি দিচ্ছে। তোমার বোন, তোমার ভাগ্নি সবকটা বেঈমান। ওদের সাথে ডোডোর মাকে মিলাবে না। তুমি আর তোমার ছেলের কারণে ওকে ঘর ছাড়তে হয়েছে। তোমার ছেলে ওকে ছেড়ে দিলেও যাবেটা কোথায়? খবরদার বলছি, এসব ভুলভাল কথা কারো সামনে বলবে না। আফতাব শেখ বললেন, তুমি কি তোমার ছেলেকে ডোডোর মতো দুধের শিশু ভেবেছ নাকি? ওর মাথায় কি ঘোরে তা তুমি বুঝতেও পারবে না। ও বৌমাকে জব্দ করতে পারলেই খুশি। ওই ছেলেকে আমি চিনি, আমার রক্ত তো। ও মরে যাবে কিন্তু বৌমার কাছে মাথা নত করবে না। আম্বিয়া বেগম বললেন, বউ কি ও আনছে? বউ আমরা আনছি। ওর বউ আমি রাখবো। ও রাখার না রাখার কে? আমি ওকে আজকে গিয়ে নিয়ে আসবো। তোমার কি মনে হয় ডোডোর মা তোমার সাথে আসবে? যার সাথে ঘর করবে সেই ওকে পাত্তা দিল না, আর তোমার কথা চলে আসবে? কি বলতে চাইছো তুমি? আমি কিছু বলতে চাইছি না। তোমার ছেলে যেটা করতে চাইছে সেটা আন্দাজ করে বলছি। ও বৌমার সাথে সংসার করতে ইচ্ছুক নয়। এসব ভং ওর অজুহাত মাত্র। আম্বিয়া বেগম টলমলো চোখে চেয়ে রইলেন। দিন 20-21 দিনের মতো গড়িয়ে গেছে। ঝড় বাদলের দিন, সকাল বিকাল রাত 3 বেলা নিয়ম করে বৃষ্টি পড়ছে, নিস্তার নেই। ভীষণ আলসে আর বিষণ্ণ সময় কাটছিল সবার। মাগরিবের নামাজ পড়ছিলেন মালেকা বেগম। তিথি নামাজ পড়ে চা বসিয়েছে চুলায়। মফিজ সাহেব নামাজ পড়ে সে চা খান। চায়ের পানি টকবক করে ফুটে ওঠা মাত্রই তুষার এসে বলল, আপা, কে যেন এসেছে, তোকে খুঁজছে। তিথি সন্দিগ্ধ গলায় বলল, কে? তুষার কি যেন বলল। তিথি শুনতে পেল না ঠিকঠাক, কিন্তু তুষারের উত্তরে অপেক্ষা করেন এসে। বারান্দার চেয়ারে জারিফকে বসে থাকতে দেখে অবাক চোখে চেয়ে বলল, আপনি? জারিফ তাকে দেখা মাত্রই দাঁড়িয়ে পড়ল, বলল, ভাবি আপনি একটু ব্যাগপত্র গুছিয়ে নিন, আমরা বান্দরবন যাব। তিথি উত্তেজিত হয়ে বলল, বান্দরবান কেন? ডোডো কোথায়? ওর কাছে নিয়ে যাবেন? জি, আমি বাইরে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। তিনি ব্যাকুল হয়ে বলল, আমার ডোডো কেমন আছে? সব ঠিক আছে, আপনি রেডি হয়ে নিন। তিথি আচ্ছা বলে ঘরের উদ্দেশ্যে পা বাড়াতে যেতেই থমকে গেল। ঘাড় ফিরিয়ে বলল, আপনার স্যার নিশ্চয়ই নিয়ে যেতে বলেনি? স্যার আমার সাথে কথা বলেনি, উনি কথা বলার মতো সিচুয়েশনে নেই। আমার মনে হলো এই মুহূর্তে আপনাকে দরকার, তাই এসেছি। তিথি ঘরে চলে গেল। ছোট একটা ব্যাগ গুছিয়ে নিল। কিছুই খুঁজে পাচ্ছে না সে। হাতটা ভীষণ রকম কাঁপছে। কতদিন পর ডোডোকে দেখবে সে। দুটো শাড়ি, গামছা, কিছু জরুরি জিনিসপত্র আর কিছু টাকা নিয়ে নিল সে। বাকি টাকাগুলো মায়ের হাতে দিল, বলল, ডোডোর কাছে যাচ্ছি আম্মা, আমি ফোন দিব তোমাকে। মালেকা বেগম চুপ করে রইলেন। বেরোনোর সময় মফিজ সাহেব বললেন, মাথা ঠান্ডা রেখে কাজ করিস মা। তোর এখন একটা বাচ্চা আছে, এখন নিজের কথা ভাবলে চলবে না, ওর কথা ভেবে সিদ্ধান্ত নিবি। তিথি বাবাকে জড়িয়ে ধরে চুপ করে রইল। তারপর বেরিয়ে এলো জারিফের সাথে। পুরো শহরটা তখন নির্জীব। যানবাহনের চলাচল না থাকলে আর কোনো শব্দই থাকতো না কোনোখানে। সড়ক বাতির আবছা আলোয় পিচ ঢালা রাস্তা চকচক করছে। কানের পাশ দিয়ে বয়ে যাচ্ছে শোষো বাতাসের শব্দ। ডোডোর মুখটা কয়েকবার কল্পনা করল সে। পেটে মুখ গুজে দিল, খিলখিল করে হাসিতে ফেটে পড়ত ডোডো। হাসিটাতে কি মায়া! এত মায়া কবু দেখেনি তিথি। তার চোখে জল নামলো, সাথে সাথে মুছে নিল সে। একবার ডোডোকে পেলে জাপটে জড়িয়ে বুকের মধ্যে লুকিয়ে ফেলবে সে। আর এক মুহূর্তের জন্যও ছাড়বে না। দুনিয়া উল্টে যাক, কিন্তু ডোডোকে আর ছাড়বে না সে। প্রতিমধ্যে একটা দোকান দেখতে পেয়ে নেমে গেল সে। ফিরে এলো কিছু চিপস আর মিনি বিস্কিটের প্যাকেট নিয়ে। ডোডো এখন খেতে শিখেছে। মাকে দেখা মাত্রই যদি মুখের দিকে চেয়ে থাকে, মা খালি হাতে এসেছে, ব্যাপারটা কেমন দেখাবে? জারিফ তার উত্তেজনা বুঝতে পারল। মায়েরা এমনই হয়। ঘন্টা দুয়েকের মধ্যে গাড়িটা একটা সেন্ট্রাল হসপিটালের পার্কিং প্লেসে গিয়ে থামলো। তিথি অবাক কণ্ঠে বলল, হসপিটালে কেন? আপনার শরীর কিছু হয়েছে? 3 তলায় যেতে হবে, চলুন। তিথি ওর পিছু পিছু কম্পিত পায়ে হেঁটে গেল। আয়েজা আর আম্পিয়া বেগম হসপিটালের লাউঞ্জে বসে আছেন। আয়েজার পায়ের কাছে বড় একটা ব্যাগ, কোলে ছোট্ট একটা কাপড়ের ব্যাগ। ব্যাগটাতে ডোডো ছোট ছোট কাঁথা আর প্যাম্পাস রাখত সে। তাকে দেখে আম্পিয়া বেগম হাঁ করে চেয়ে রইলেন। তিথি ছুটে গিয়ে বলল, কার কি হয়েছে মা? আমার ডোডো কোথায়? ও কেউ কিছু বলল না। ভয়ের চোটে আম্বিয়া বেগমকে একটা সজোরে ঝাঁকুনি দিয়ে কেঁদে উঠল তিথি। আম্বিয়া বেগমও এতক্ষণ পর ফুফিয়ে উঠলেন। তিথি স্তব্ধ হয়ে গেল। আয়েজাকে বলল, ডোডো কোথায়? আমার ডোডো।
আয়েজা আঙুল দিয়ে কেবিনটা দেখিয়ে দিল। তিথি দৌড়ে গিয়ে জানালার কাজ বরাবর দাঁড়াতেই কেবিনের মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পেল। নিজের ছেলেকে নিজে চিনতে ভুল করলো তিথি। হাতে ক্যানোলা, নাকে অক্সিজেন, শুকিয়ে এতটুকুনি হয়ে গেছে হৃষ্টপুষ্ট শরীরটা, গায়ের রংটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছে। তিথি চেয়েই রইল, কাঁদতে ভুলে গেছে সে, শুধু চোখ ফেটে উত্তপ্ত জল পড়িয়ে গড়িয়ে গেল। শ্বাসকষ্টের জন্য কিছু খেতে পারছিল না ডোডো, হা করে নিঃশ্বাস ফেলতে ফেলতে কাঁদছিল ভীষণ। নিউমোনিয়ার লক্ষণ বুঝে 3 দিন আগে ডোডোকে হাসপাতালে ভর্তি করিয়েছেন জাফর আহমেদ। রক্তে অক্সিজেনের মাত্রা 92% নিচে নেমে এসেছিল প্রায়। তিথি সবটা শুনে জড় পদার্থের ন্যায় বসেছিল অনেকক্ষণ। নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কারণ হিসেবে ডাক্তার জানিয়েছে বুকের ভিতর শুকনো কফ জমে গিয়েছিল। তিথি করিডোরের মেটাল ফ্রেমের সোফায় বসে ডোডোর কাছে যাওয়ার অপেক্ষায় বসেছিল। কেবিনে সিস্টার আর ডাক্তারদের আনাগোনা আছেই। কেবিনে যাওয়ার অনুমতি পেতেই আর দেরি করেনি। মা এসেছে শুনে ডাক্তার এক নজর তাকে দেখে নিল। তখন অক্সিজেন মাস্কটা খুলে ফেলা হয়েছে। ডোডো নড়েচড়ে উঠে আবার ঘুমে তলিয়ে গেল। ডাক্তার তাকে ক্যানোলা দিয়ে ইঞ্জেকশন পুশ করে তিথির কোলে তুলে দিল। তিথি দেখলো 15 মাসের বাচ্চাটা কেমন 6 মাসের বাচ্চার মতো হয়ে গেছে। এতক্ষণ চেপে রাখা কান্নাটা এবার আর কোনো বাদ মানল না। ছেলের গালে আদর করতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলে বলল, আমাকে এত বড় শাস্তি দিস না ডোডো। তার কান্নার ফাঁকে ডোডো চোখ মেলে তাকিয়েছে। তিথি বড় বড় চোখ করে বলল, আব্বা চোখ খুলেছে, মা দেখো ডোডো চোখ খুলেছে। আম্বিয়া বেগম এসে বসলেন তার সামনে। ডোডো মায়ের মুখের দিকে একদৃষ্টে চেয়ে রইল। তিথি সশব্দে কেঁদে বলল, মাকে শাস্তি দিচ্ছিস ডোডো? ডোডোর ঠোঁট দুটো নড়ে উঠল। তিথি বুঝলো সে আম্মা ডাকতে শিখেছে। সে মুখে অজস্র আদর নিয়ে নিজের গালের সাথে ছোট্ট গালটা লাগিয়ে রেখে বলল, তোকে ছেড়ে আর কোথাও যাব না ডোডো, একবার আম্মা ডাক। কাঁদতে গিয়ে গলাও ভেঙে গেছে ছেলেটার। অনেকক্ষণ পর সুচিক্কন ভাঙা স্বরটা কানে এলো তিথির। মাডক শুনে তিথি পাগলের মতো কাঁদল। আম্বিয়া বেগম সান্ত্বনা দিয়ে বলল, আর কাঁদিস না, একটা কথা সারা জীবন মনে রাখবি, মায়ের মতো করে কেউ ভালো রাখতে পারে না বাচ্চাকে। তিথি ডোডোর গালে গাল ঠেকিয়ে চোখ বুজে রইল। সারা রাত মা ছেলে জেগেছিল। ডোডোর একদৃষ্টে চেয়ে থাকা দেখে তিথি মনে মনে ভাবছিল, হয়তো সে ভাবছিল এই মা এতদিন কোথায় ছিল। ভোরবেলায় মা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে। প্রায় সকাল 10টার দিকে তিথির ঘুম ভেঙেছে। ডোডো তখনও তার বুকের উপর নির্বিঘ্নে ঘুমাচ্ছে, যেন কত রাত সে এভাবে ঘুমাতে পারেনি। আফতাব শেখ এসেছেন তখন, খাবার দাবার এনেছেন। ডাক্তারদের সাথে পরামর্শ করার পর ডাক্তার জানিয়েছেন আজ রাতেই ডোডোকে রিলিজ দেওয়া হবে। তিথি কেবিন থেকে বের হয়নি। 2 পিস পাউরুটি খেয়েছে জেলি দিয়ে। ডাক্তার এসে শেষ ইঞ্জেকশনটা পুশ করলো। ওষুধ খাওয়ানোর সময় আর ইঞ্জেকশন পুশ করার কেবিন ফাটিয়ে কেঁদেছে ডোডো। আম্বিয়া বেগম বললেন, ডাক্তার দেখা মাত্রই সে কান্না শুরু করে। কান্নার এক পর্যায়ে তিথিকে জড়িয়ে আম্মা আম্মা বলে ডেকে চুপ করে গেল। তিথি তার গালে আদর করতে করতে বলল, আমার আব্বা সুস্থ হয়ে গেছে, আর মারবে না ওরা, আমরা এবার বাড়ি যাব। ডোডো তার শাড়িটা ধরে রাখলো শক্ত করে, কাঁধে মাথাটা ফেলে রাখলো। তিথি তাকে কোলে নিয়ে হাঁটার সময় খেয়াল করলো সে একদম হালকা হয়ে গিয়েছে, অথচ আগে বেশিক্ষণ কোলে রাখলে কোমর ব্যথা করতো। আজলান শেখের কথা তিথি জিজ্ঞেস করবে ভেবেছে, কিন্তু করেনি, কারণ সে নিজেই অপেক্ষায় ছিল কবে আজলান শেখ আসবে, কিন্তু এলো না। হয়তো নিজের পরাজিত মুখখানা তিথিকে দেখাতে চায়নি, কিংবা নিজের ছেলের অসুস্থতার দায়ে তিথিকে দায় করতে গিয়ে নিজেই ফেসে যাবে তাই সামনে আসেনি। তিথির এত কিছু ভাবতে ইচ্ছে করলো না। তার ছেলে তার বুকে আছে, এটাই এখন তার সবচেয়ে বড় পাওয়া। আর এই যে আম্বিয়া বেগম এমনকি আফতাব শেখও কিছু বলেনি এই ব্যাপারে। তিথি খেয়াল করেছে ওষুধ আনা, খাবার দাবার আনা নেওয়া সব ছোটাছুটি জারিভি করছে। তার কাছে নিশ্চয়ই তার স্যারের খোঁজ থাকতে পারে, কিন্তু সে জিজ্ঞেস করতে গিয়েও করলো না। ডিসচার্জ পাওয়ার পর ডোডোকে ভালো করে কাঁথা দিয়ে মুড়িয়ে নিয়ে শিশু ওয়ার্ড থেকে বেরিয়ে যাওয়ার সময় তিথি আম্বিয়া বেগমকে ডেকে বলল, আইজা কোথায়? তোমরা যাবে না? তোর ছেলে সুস্থ হয়েছে, আমার ছেলে নয়। তিথি বুড়ো কুচকে চেয়ে রইল। আফতাব শেখ এসে বললেন, বৌমা তোমাকে বাংলোয় যেতে হবে, আমরা বাড়ি যেতে পারছি না আপাতত। জারিফ তোমাকে যেখানে নিয়ে যাচ্ছে ওটা ডোডোর বাপের স্যারের বাংলো। ওখানে ওনার স্ত্রী আর একজন সিস্টার আছেন। রান্না বান্না তোমাকে করতে হবে না, তুমি চলে যাও। তিথি মাথা নাড়ল। জারিফ ব্যাগপত্র নিয়ে এসে বলল, ভাবি চলুন। তিথি যেতে যেতে আরো একবার ফিরে তাকালো। আম্বিয়া বেগমের চোখে জল থই থই করছে। তিথি যেতে যেতে জারিফকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার স্যার? জারিফ একটু চমকে যেতেই তিথি বলল, আমি বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে।
জারিফ সংকোচ ছেড়ে তাকে জানালো 15 দিন আগে হাসানুজ্জামান নামের এক অবৈধ অস্ত্র পাচারকারী বিদেশি পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশ্যে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে র্যাবের কাছে সংবাদ আসে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব 7 পূর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তল সহ হাসানুজ্জামানকে আটক করে। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেই দলের এক সদস্য আড়াল হতে গুলি ছোড়ে, আর সেখানেই তিথির কণ্ঠস্বরে কাঁপুনি। সেখানে স্যারের ফুসফুসে বুলেটের আঘাত লেগেছে। তিথি আটকে রাখা দমটা সবেগে ছেড়ে পড়ল। ও ডোডোকে জারিফের কোলে দিয়ে দ্বিতীয় তলার একটা সাদা কাচের কেবিনের ভেতর সিডিটিভিয়ে আচ্ছন্ন হয়ে শুয়ে থাকা আজলান শেখকে দেখে তিথির অন্তরাত্মা কেঁপে উঠেছিল। দাপুটে যার চলন বলন আর ধারালো যার কথা, তাকে এমন পরাজিত সৈনিকের মতো পড়ে থাকতে তিথির আপন মনে বলল, তুমি আমাকে তোমার বিরোধী দল ভাবলেও আমি তোমাকে সব সময় বিজয়ীর বেশে দেখতে চেয়েছি, এভাবে নয়। তার ঠিক 13 কি 14 দিনের মাথায় আজলান শেখের গাড়ি এসে থামলো বাংলোর সামনে। ডোডো তখন দোলনায় চড়ছে আর হাসছে। গাড়িতে বসে এক দৃষ্টে তার বাবা তার দিকে চেয়ে রইল। বাবা এখনো জানতে পারেনি তার অনুপস্থিতিতে ছেলেকেও হাসপাতালে ঘুরে আসতে হয়েছে, তবে ছেলের সবল দেহ, মুখের ঝলমলে হাসি বলে দিচ্ছিল এই বাংলোয় তার মায়ের উপস্থিতি। আফতাব শেখ গাড়ির দরজা খুলে দিয়ে বললেন, এসো এসো, বেলা শেষে পাখি নিরে ফেরে। আজলান গাড়ি থেকে নেমে আসতে আয়েজার কোল থেকে ডোডো নেমে এলো হামাগুড়ি দিয়ে। এসে তার পায়ের কাছে বসে মুখ তুলে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে পা ধরে দাঁড়িয়ে পড়ল, পায়ের পাতায় ভর দিয়ে হাত দুটো বাড়িয়ে দিয়ে ডাকলো, এ পাপ্পা হা। ডোডো একটু একটু করে দাঁড়াতে শিখেছে। দাঁড়াতে গিয়ে আবার পড়ে গেলে কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকে, আবার নিজে নিজে দাঁড়িয়ে পড়ে। তাহেরা বেগম এই কয়েকদিনে খেয়াল করলো মাকে পেয়ে সে পুরোদস্তর ভালো ছেলেতে রূপান্তরিত হয়েছে। সারাক্ষণ আম্মা বলে চেঁচাবে, তার মাকে উত্তরে জি জি বলতে হবে, ব্যাস সে খেলতে থাকবে। এইটুকুনি বাচ্চা, অথচ মাকে সে আপাদমস্তক চিনে ফেলেছে। তার সাথে সাথে মাকেও কথা বলতে হয় এখন, নইলে চেঁচিয়ে কেঁদে উঠবে। মা ছেলে এখন পুরো বাংলোটা মাতিয়ে রাখে। ওনার বেশ ভালো লাগে, চলে যাবে ভাবলেই মন খারাপ হয়ে যায়। ডোডো এখন বাবার কোলে উঠে বসে আছে, বাবার মুখের দিকে একদৃষ্টে চেয়ে আছে। বাবাকে সে অনেকগুলো দিন পর দেখছে। আইজা আম্বিয়া বেগমকে বলল, আম্মা দেখো ভাইয়াকে কিভাবে দেখছে। আম্বিয়া বেগম হাসলেন। আজলান ফোনে কথা বলছে, ডোডো ফোনটা কেড়ে নেওয়ার পায়তারা করছে। বাবা তার সাথে কথা না বলে কেন ফোনে কথা বলবে। রাতের খাবারের বন্দোবস্ত চলছে রান্নাঘরে। শায়লা এক হাতে রান্নাঘর সামলাতে পারলেও তিথি আসার পর থেকে তার কাঁধ থেকে কাজের ভার হালকা হয়ে গেছে। বরং সে কয়েকটা দিন ভীষণ আনন্দে কাটিয়েছে বাংলোয়। 1 মাসের বেতন নিয়ে সে চলে যাবে মাস শেষে। স্যারেরাও মনে হয় তাদের বাড়ি ফিরে যাবে। জারিফ হসপিটাল থেকে আনা যাবতীয় সব জিনিসপত্রগুলো গাড়ি থেকে নামিয়ে বাংলোয় নিয়ে এলো। আজলান ফোন রেখে বলল, হয়েছে, ওখানে রাখো, বাকিটা আইজা সামনে নেবে। আরেকটা ব্যাগ আছে, ওটা নিয়ে আসছি। জারিফ বেরিয়ে গেল। তাকে ইস্যু করে এত কাহিনী ঘটে গেছে, সে এইসব ব্যাপারে জানে না। আইজা তাকে কিছু বলেনি। সেদিন ঘটনাস্থল হতে স্যারের এক সহকর্মী প্রথম ফোনটা তাকে করেছিল। হয়তো নাম্বারটা স্যারের কল লিস্টের শুরুতেই ছিল, নয়তো স্যার বলেছে। আর তারপর জারিফ এক মুহূর্ত অপেক্ষা করেনি। চট্টগ্রাম মেডিকেল হসপিটালে ভর্তি করানোর 8 দিনের মধ্যে আজলানের শরীরের অবস্থার একটু উন্নতি ঘটলে জারিফ তাকে সেন্ট্রাল হাসপাতালের প্রাইভেট ক্লিনিকে ভর্তি করায় এক্সট্রা কেয়ারের জন্য। এই যাত্রায় স্যার বেঁচে গিয়েছে, তবে লাংস এখনো দুর্বল। প্রপার ট্রিটমেন্ট নিতে হবে আর রেস্টে থাকতে হবে আরও 1.5-2 মাস। কিন্তু সেটা আপাতত হয়ে উঠবে কিনা স্যারই জানেন। আজ রাতটা বাংলায় কাটিয়ে দিয়ে কাল সকাল সকাল বাড়ি ফিরে যাবে সে, তার দায়িত্ব শেষ। বাবা ছেলের মান অভিমান ভেঙেছে অনেক আগে। একমাত্র ছেলেকে জান প্রাণ দিয়ে হলেও সুস্থ করার লড়াইয়ে নেমেছিলেন আফতাব শেখ। ছেলের এমন দুর্দশার কথা শুনে সকল দ্বন্দ্ব ভিলে অভ্রান্তের মতো তিনি ছুটে গিয়েছিলেন হাসপাতালে। বেডে শায়িত মরণাপন্ন ছেলের মুখ দেখে দ্বিতীয়বার ভাবার ফুসরত পাননি যে এই ছেলের সাথে বহুদিন ধরে ওনার দ্বন্দ্ব চলছিল। মৃত্যু ভয় কত সহজ করে দেয় সবকিছু। সবাইকে চা খেতে দেখে ডোডো কাড়াকাড়ি করছে। আজলানের চা, সিগারেট এসব খাওয়া বারণ, যদিও সে জীবনেও সিগারেট নামক জিনিসটা ছুঁয়েও দেখেনি। কিন্তু আফতাব শেখকে সিগারেট খোর বলা যায়। আম্বিয়া বেগম পই পই করে বারণ করে দিয়েছেন, সিগারেটের ধোয়া গন্ধ কোনোটাই যেন না ছেলের নাকে না যায়। আইজা ডোডোকে চা খাওয়ানোর জন্য কোলে নিয়ে নিল। কি তৃপ্তি নিয়ে চা খাচ্ছে সে। আজলানের মনেই ছিল না সে এভাবে চা খেতে পছন্দ করে। আইজা চামচে ফু দিচ্ছে, খাওয়ার আগে সেও চামচে ওভাবে ফু দিচ্ছে। আইজা হেসে খুন। পুরো বাদর একটা। খোশ গল্পের মধ্যে ডোডোর অসুস্থতার কথা উঠল। তাকে হসপিটালে ভর্তি করাতে হয়েছে শুনে আজলান খানিকটা খ্যাপাটের স্বরে বলল, এত ঠান্ডা লেগে গেল কি করে? তাহেরা বেগম বললেন, বাচ্চাদের ঠান্ডা লাগা স্বাভাবিক,
মায়েদের ভীষণ সতর্ক থাকতে হয়। সেখানে ওর মা ছিল না, ঠান্ডা লেগে যাওয়া অসম্ভব কিছু না। আফতাব শেখ কথা বলে উঠলেন, এবার বললেন, জন্মের পর থেকে ওর শরীর শুকোয়নি তেমন, এখানে এসে শুকিয়েছে, তুমি অস্বীকার করতে পারবে না? আম্বিয়া বেগম বললেন, যা হয়েছে তা নিয়ে কথা বলে আর লাভ আছে? তুই একটু ঘুমাবি আব্বা? আজলান বসা থেকে দাঁড়িয়ে পড়তে পড়তে বলল, না, তবে কাজ আছে। আম্বিয়া বেগম তীব্র প্রতিবাদ করে বলল, বউ ঘরদোর সব সাফ করছে আজ, খবরদার কোনো কিছুতে হাত দিবি না আজলান, সবসময় অবাধ্য হোস না। আজলান হাঁ করে চেয়ে রইল। মা বুঝে গেল কি করে? আয়েজা বলল, হ্যাঁ ভাইয়া, আমি আর ভাবি মিলে সব ঝেড়ে ঝুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আফতাব শেখ বললেন, তোমার শরীরের উপর যাতে প্রেশার না পড়ে, সবসময় নিজের মর্জি মাফিক চলা যায় না। আজলান ঘরে চলে যাওয়ার উদ্দেশ্য পা বাড়াতে গিয়ে আবার থেমে গিয়ে জারিফকে বলল, আমি না বলা অবধি কোথাও যাবে না। জারিফ মাথা নাড়ল। আয়েজা তার কোলে ডোডোকে দিয়ে বলল, ফুপি কাজে যাই কেমন? ডোডো আঙুল তুলে বলল, আম্মা হা। আয়েজা তার নাক টিপে দিয়ে বলল, আপনার আম্মা কাজ করছে, যাই দেখে আসি। জারিফ বলল, আমাকে কাল চলে যেতে হবে, স্যারকে একটু বুঝিয়ে বলবে? আয়েজা মাথা নেড়ে বলল, আমাকে বলবো? আজলান ঘরে গিয়ে বিছানায় বসলো। ঘরটা পরিপাটি করে রাখা হয়েছে। ডোডোর দোলনা, খেলনা, বেবি ওয়াকার, কাপড় চোপড়, ওষুধের বক্স ছাড়া আর কিছুই ঘরে দেখা যাচ্ছে না। এই বাংলোর পেছনটা জঙ্গলের মতো, ঝিঝি পোকার ভারী ডাক কান ঝালাবালা করে দেওয়ার মতো। এখন কোনো ব্যাঙগুলোও যোগ দিয়েছে। জানলাটা বন্ধ, মশার কারণে বোধহয় বন্ধ করে দেয়া হয়েছে। সে উঠে জানলাটা খুলে দিল। দমকা হাওয়া ঢুকে পড়ল ঘরে। আজলান ফুস করে একটা ভারী নিঃশ্বাস ফেলে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মধ্যে ঘরে কেউ একজন এমনভাবে এলো যেন মেঝেতে পায়ের ধুলো না পড়ে, এমনভাবে গেল যেন পায়ের শব্দ না হয়। ঠিক এভাবে হাসপাতালের কেবিনেও এমন একজোড়া পা আসা যাওয়া করত, যা আজলান শেখের জানার কথা নয়। রাতের খাবারের বেশিরভাগই ঝাল কম দিয়ে রান্না করা হয়েছে। গত 14 দিন বাংলাতে যেভাবে রান্না করেছে ঠিক সেই নিয়মে। চিংড়ি মাছটা বেশ ঝাল করে রেঁধেছে তিথি, কারণ আজলান চিংড়ি মাছ খায় না। তার মতে চিংড়ি মাছ নয়, পোকা, জলজ অমেরুদণ্ডী প্রাণী। তাছাড়া চিংড়িতে হাজার রকমের অ্যালার্জি, সে ঘৃণা করে চিংড়িকে। তাই তিথির মনে হলো চিংড়িটা সে নিজের মতো রাঁধতে পারবে। বাকি সব রান্না শায়লা রেঁধেছে। তিথি এটা ওটা বাড়িয়ে দিয়েছে। আজলান তেল মশলা বেশি খেতে পছন্দ করে না, আগেও কম খেত, এখন আরও কম। অপরদিকে তিথির পছন্দ তেল চটচটে মাছ মাংস। মাছ মাংসের উপর তেল না ভাসলে, লাল মরিচ আর পেঁয়াজ মশলায় মাখা ছোলা ছোলা না হলে খাবার তার মুখে রোচে না। আম্বিয়া বেগমও আগে এমন খেতেন, ছেলের জন্য পছন্দ বদলে ফেলেছিলেন। এখন তিথি রান্না করলে তা বেশ আরামে খান। যদিও তিথির রান্না খুব কম খাওয়া হয়েছে, কিন্তু গত 14 দিনই তিথিই রেঁধেছে। তাহলে শায়লার কথা মতো আর হাসপাতালে খাবার নিয়ে গেছে। বেশ ঘন করে ডাল, পেঁপে ভাজি অথবা মসুর ডাল আর লাউ তরকারি, পটল কিংবা বরবটি ভাজা, ডিম, এসব। মাছ মাংস একদম ছুঁয়েও দেখেনি আজলান। মাংস খাওয়ার বারণ ছিল। খাওয়ার ফাঁকে আফতাব শেখ আর জাফর আহমেদ চিংড়ি রান্নার বেশ প্রশংসা করলেন। তিথি আম্বিয়া বেগমের আর তাহেরা বেগমকে মাছ মাংস তুলে দিচ্ছিল। তখনই জাফর আহমেদ বললেন, শাইলা, আজ সব রান্না দারুণ মজার হয়েছে। চিংড়িটা 10-এ 11। আজলান শেখ, আপনি এটা মিস করে গিয়েছেন, একবার খেয়ে দেখুন। দেব? আরে কিচ্ছু হবে না, একবার খেয়ে দেখুন। চিংড়ি মাছ আবার মিশতেই নাকি কেউ? তিথির ইশারায় শায়লা বাটি সরিয়ে নিয়ে বলল, এটা ম্যাডাম রেঁধেছেন স্যার, আমি নই। বাড়িতে শেষ কয়েকটা চিংড়ি ছিল, সেগুলো তাহেরা বেগমের পাতে দিয়ে বাটিটা নিয়ে রান্নাঘরে চলে গেল তিথি। আয়েজা চুপচাপ খেতে খেতে মায়ের চোখ বরাবর তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। আজলান খেতে খেতে জারিফকে বলল, তুমি কাল ওদেরকে নিয়ে চলে যাচ্ছ? আম্বিয়া বেগম অবাক কণ্ঠে বললেন, তুই যাবি না? যাব, এখন না, কাজ আছে, আমাকে হেডকোয়ার্টারে যেতে হবে একটু। জাফর আহমেদ বললেন, আমি সামলে নেব, তুমি আগে বাড়ি যাও, যদি না যাও তাহলে সবাই এখানে থাকো। আজলান আর কিছু বলল না। তিথি ডোডোকে নিয়ে ফিরে এলো। বাসনের এক কোণে 1 চামচ ভাত নিয়ে চিংড়ির ঝোল নিয়ে মেখে ডোডোকে হাঁটতে হাঁটতে খাইয়ে দিতে লাগলো। ডোডো ঝাল খেতে ঠোঁট দুটো লম্বা করে উ বলল। তিথি গাল চেপে চুমু খেয়ে বলল, মজা। ডোডো মাথা ঝাঁকালো। জাফর আহমেদ বলল, ছেলেও মাথা ঝাঁকিয়ে মায়ের প্রশংসা করছে। আম্বিয়া বেগম বললেন, বেশি ঝাল দিস না বউ, ওর পেট খারাপ করবে। আয়েজা বলল, পাতলা খাবার খেলে ওর পেট খারাপ হয় আম্মা, ঝাল খেলে ঠিকই থাকে। ডোডো তিথির কোল থেকে খানিকটা নিচে ঝুঁকে গলা কাত করে চুপচাপ খেতে থাকা আজলানকে ডেকে বলল, পাপা হা।
আজলান সবেমাত্র পানির গ্লাস ধরেছিল মুখের কাছে। ডোডোর এমন ডাক শুনে তার কাশি উঠে গেল তখনই। আম্বিয়া বেগম চেয়ার ছেড়ে ছেলের কাছে ছুটে এসে বুকে পিঠে মাথায় মালিশ করে দিতে দিতে আয়াজকে বলল, পানি দে, এখন কি হবে রে? আজলান কাশতে কাশতে দাঁড়িয়ে পড়ল। তার খাওয়া এমনিতেই শেষ হয়ে এসেছিল। দুর্দান্ত একটি কাশির ধামক ফুসফুস বেয়ে উপরে উঠে আসছে ধীরে ধীরে। সে দ্রুত বেগে হেঁটে ঘরে চলে গেল। ঘরে এসে নিজের ওষুধপত্র খুঁজতে গিয়ে একের পর এক সব ড্রয়ার ধূপধাপ টেনে খুলল। বিছানার বালিশ চাদর তুলে ফেলল। টেবিলের ড্রয়ারটা চেক করলো। ওষুধের বক্সটা কোথায় রেখেছে মাথায় আসছে না। কোথায়? কাশির ধমকটা বুকে এসে আটকে গেছে। উতলে উতলে উঠছে কাশির বেগ। শ্বাস ছাড়তে কষ্ট হলো। কাশির চোটে চোখে পানি চলে এলো। গলার দুপাশে শিরা ক্রমাগত ওঠানামা করতে লাগলো। লাংসে বুলেটের আঘাত লাগায় তা এখন অনেকটা দুর্বল। ডাক্তার নিয়মিত নেবুলাইজার অথবা ইনহেলার ব্যবহার করার পরামর্শ দিয়েছে। কিছুতেই বুকে চাপ সৃষ্টি করা যাবে না। ইনহেলারটা কোথাও খুঁজে পাচ্ছে না সে। কাউকে ডাকার মতোই অবস্থাও নেই। টেবিলের উপরে হাতে ঝপাত করে এক গাদা ওষুধ পড়ে গেল। হাঁটু ভেঙে বসে ওষুধগুলো হাত দিয়ে নাড়তে নাড়তে গলা চেপে ধরল সে। চোখ দুটো প্রায় ঝাপসা হয়ে আসছে। দুটোকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল তিথি, কিন্তু সে ঘুমাবে না এখন। তিথি তার মাথা বুকে রেখে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর সে মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে আছে। তিথি বলল, ঘুম কবে আসবে? আমার অনেক কাজ ডোডো। ডোডো হা করে চেয়ে রইল। তিথিটাকে বুকে জড়িয়ে ধরে দুগালে আদর করতে করতে ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। ঘরের ভেতর সমস্ত জিনিস এলোমেলো পড়ে থাকতে দেখে কৌতূহলবশত ঘরে পা রাখলো। তখনই আজলানকে পাগলের মতো ওষুধ হাঁটাতে দেখে ডোডোকে মেঝেতে নামিয়ে দিয়ে ছুটে গিয়ে ইনহেলারটা খুঁজে আজলানের ঠোঁটের ফাঁকে গুজে দিল। দু ঠোঁটে ইনহেলার চেপে ধরে শ্বাসকষ্টকে দমিয়ে রাখার চেষ্টায় রত হলো আজলান। ডোডো হামাগুড়ি দিয়ে আজলানের সামনে এসে বসে বাবার মুখের দিকে চেয়ে রইল। তিথি তাকে বুকে টেনে নিয়ে আজলানের দিকে চেয়ে রইল। আজলান একটু স্বাভাবিক হয়ে আসতেই তিথি ডোডোকে নিয়ে উঠে যাওয়ার সময় আজলান বলল, ডোডো সামনে বসো। তিথি ডোডোকে তার সামনে বসিয়ে দিয়ে বেরিয়ে গেল। পায়ে জোর দিয়ে দাঁড়িয়ে বিছানায় শুয়ে পড়ল আজলান। পাশে ডোডোকে শুয়ে দিল। ধীরে ধীরে শ্বাস প্রক্রিয়া চলছে তার। ডোডো তার হাতে থাকা ইনহেলারটা কেড়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো তার গায়ের উপর। আজলান বলল, মহা মুশকিল তো। তিথি এসে একটানে কোলে নিয়ে নিল ডোডোকে। হাত দুটো চেপে ধরে গালে আলতো করে চর বসিয়ে বলল, ঘুমা, খুব মারবো ডোডো। ডোডো ঠোঁট টানল। তিথি তাকে বুকে চেপে ধরে বিছানায় এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ওষুধ খেয়ে কড়া আলো নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে আজলানও ধীরে সুস্থে শুয়ে পড়ল। বিছানার মধ্যে দুহাত জায়গা এমনি এমনি খালি পড়ে রইল। জারিফ চলে যেতে চাচ্ছিল। আজলান তাই আম্বিয়া বেগমকে বলল, তোমরাও ওর সাথে চলে যাও, আমি কাল পরশু যাব। তোর শরীর সুস্থ না, আমরা এভাবে যাব না। কখন কি ঘটে যায়? কিছু হবে না, চিন্তা করার দরকার নেই। তাহলে বউ থাকুক। কাউকে দরকার নেই। আফতাব শেখ বললেন। ডোডোর মা কি শেখ বাড়িতে যাবে? আজলান ভ্রুকুটি করে ওনার দিকে চাইলেন। আফতাব শেখ গলা ছেড়ে কেসে বললেন, যেহেতু আমার পর তুমি ওই বাড়ির উত্তরসূরি, মনে হলো তোমার পারমিশন দরকার। আম্বিয়া বেগম বললেন, ওকে না খোঁচালে তো আমার ভালো লাগে না। না? আফতাব শেখ হাসলেন, বললেন, খোঁচাখুচিও মাঝে মধ্যে ভালো কিছু বয়ে আনে। কি বলো আজলান শেখ? যার ইচ্ছা সে থাকবে, ইচ্ছা না হলে বেরিয়ে যাবে। আফতাব শেখ হেসে বললেন, তো তার ইচ্ছে হচ্ছে সে ছেলেকে নিয়ে বাপের বাড়িতে উঠবে, তাহলে উঠুক। আজলান গলায় জোর দিয়ে বলল, না, কারো কোথাও যাওয়ার দরকার নেই, এই বাংলোয় থাকবে। জারিফ, তুমি সাবধানে যেও, গিয়ে আমাকে ফোন করবে। জারিফ খুশি মনে বলল, থ্যাঙ্কস স্যার। সে চলে যেতে উদ্যত হতে আফতাব শেখ বললেন, আজ আর বিয়ের সময় মতো চলে এসো। তোমার স্যার ভালো পাত্র দেখে বোনকে বিয়ে দেবে। এবার আমি শুধু চুপচাপ দেখবো, নো ইন্টারফিয়ারেন্স। আম্বিয়া বেগম দাঁতে দাঁত পেশলেন। আজলান বলল, মাঝে মধ্যে অবাক লাগে আপনার সন্তান হয়ে আমি এত ভালো হলাম কি করে। আফতাব শেখ হো হো করে হেসে উঠলেন। জারিফও হাসলো। আরো কয়েকটা দিন কেটে গেছে বাংলোয়। পুরো বাংলো আর বাংলো ভর্তি মানুষ একদিকে, তিথি আর তার বাচ্চা অন্যদিকে। মা ছেলের হাসাহাসি পাগলামি দেখে সবার মন ভালো না হয়ে যাবে কোথায়। ডোডো দ্রুত হামাগুড়ি দিতে জানে। তিথির পিছু পিছু এমন দ্রুত হামাগুড়ি দিয়ে ছুটে পাগলা ষাঁড়কেও হার মানাবে। তারপর ধরতে পারলে খামচি দিয়ে নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটাবে। তিথি পাগলা ডাকলে মাথায় ঝুঁকে খেপা ষাঁড়ের মতো তাকাবে। তিথি হেসে খুন। ঘরের দরজার ওপাশে, জানালার ওপারে আর পর্দার আড়ালে দাঁড়িয়ে আজলান শেখ মা ছেলেকে চুপচাপ পর্যবেক্ষণ করে যায়। তাকে দেখা মাত্রই মা ছেলে এমন সাধু সন্ন্যাসী হয়ে যায় যা পৃথিবীর অষ্টম আশ্চর্যকেও হার মানাবে। বিদায়বেলা ঘনিয়ে আসতে জাফর আহমেদ বললেন, আইজার বিয়েতে আমরা দাওয়াত না দিলেও চাচ্ছি। আর হ্যাঁ, ওদের বিয়ের পর আবারও এই বাংলোয় দাওয়াত। বৌমার কিন্তু বেশ লেগেছে এই বাংলোয় থাকতে, তাই না বৌমা?
তিথি মাথা দুলিয়ে সম্মতি জানালো। আজলান বলল, সে দেখা যাবে। দেখা যাবে টাবে পরে। বৌমা, তোমাকে বলছি, যখনই মন খারাপ হবে এই মশামাছির আঁকড়ায় চলে আসবে। মশামাছিগুলোকেও কিন্তু তখন বন্ধুর মতো লাগবে। তোমার জন্য সব সময় এই বাংলো খোলা। আপনারা কিন্তু আগে ভাগে চলে যাবেন। মা, তুমি কিছু বলো আন্টিকে। তাহেরা বেগম বললেন, বাড়ির বউ দাওয়াত দিয়েছে, এতেই হয়েছে, ওনাকে আর বলতে হবে না, আমরা যাব। কিন্তু ডোডো বাবু চলে যাচ্ছে দেখে ভীষণ মন খারাপ হচ্ছে। ডোডো আইজার কোলে বসে চুপচাপ সবাইকে দেখে যাচ্ছে, যেন মনোযোগ দিয়ে সবার কথা শুনছে সে। তাহেরা বেগম তাকে কোলে নিয়ে নিল। ডোডো ওনার কোলে বসে ডাকলো, দাদা। সবাই হাসলো। তাহেরা বেগম তার গালের সাথে গাল ঠেকিয়ে বলল, দেখেছ, আরো মায়ায় ফেলছে দাদা ডেকে। আবার এসো দাদু ভাই, তোমরা মা ছেলেকে রেখে দিতে ইচ্ছে করছে আমার। তাহেরা বেগম আর জাফর আহমদের কাছ থেকে বিদায় নিয়ে সবাই গাড়িতে উঠে বসলো। শায়লাকে তার পারিশ্রমিক দিয়ে দিয়েছে আজলান। শেখ বাড়িতে পৌঁছানোর ঘণ্টাখানেকের মধ্যে রমলা চাচি এসে হাজির, সাথে মিষ্টি নিয়ে এসেছেন। ওনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তিথিকে দেখে বুকি টেনে নিয়ে বলল, আমার মায়ার বিয়ায় তোমরা থাকবা? আমার ডোডো ভাইও যাবে? তুমি আসছো শুনে চলে আইছি। বলছিলাম কি, তোমার জামাই এখন সুস্থ হয়েছে তো? তুমি গিয়ে জিজ্ঞেস করো। আমি কেমনে কইতাম? তুমি যাওয়ার পর আমি তারে কত কথা শুনাইছি জানো? জীবনও তার সামনে দাঁড়ানোর কথা বলছিলাম আমি। সেই দিন গায়ে মনে হয় ভূত ভর করছিল। কথা শুনায় মুখ ঝামটা দিয়ে চলে গেছি। বলছি আর জীবনও আসুন নাই বাড়িতে। তুমি কি তার লগে কথা কও না? কথা থাকলেই তো বলবো। রমলা চাচি ভুরুকুচকে চেয়ে রইল, বলল, আইসে, পরে কথা বলবো নে। যাও, বাচ্চা নিয়ে ঘরে যাও। তিথি সোফায় বসে থেকে জবাব দিল, এখন ঘরে যাওয়া মানা, পরিষ্কার করছে, অনেক ধুলো জমে আছে। রমলা চাচি মুখ বেঁকিয়ে বললেন, তোমার জামাইটা একটা বদ্ধ পাগল, বুঝলা বউ? মাথা খারাপ ছেলে। মানুষ এত জার্নি করে বাড়িতে এসেও একটু আরাম করে, আর তোমার জামাই করতেছে ঘর পরিষ্কার। তিথি বোরকাটা খুলে কোলের উপর নিয়ে চুপ করে বসে রইল। আজলান কাশতে কাশতে এলো, ডোডোর উদ্দেশ্যে বলল, ডোডো ঘরে আসতে পারো এবার। ডোডো মিষ্টি খাচ্ছে বসে বসে। বাবার কথা শুনে চোখ তুলে চাইলো, হাতের মিষ্টি বাড়িয়ে দিল বাবার দিকে। তিথি তাকে কোলে নিয়ে ঘরে চলে যেতে যেতে বলল, মানুষ কি পাগল হইছে যে তোর লালা খাবে? পাগল তো আমি। ডোডো হা করে চেয়ে রইল মায়ের মুখের দিকে। তিথি অবাক, আজকাল হা করে মুখের দিকে তাকিয়ে থেকে কথা শুনে সে। কি বুঝে আল্লাহ জানে। আজলান টি টেবিলে মিষ্টির কার্টুন দেখে বলল, মা, মিষ্টি কে এনেছে? রমলা চাচি এসে বলল, আমি আনছি বাবু। ওই আমার রুম্পার বিয়ে ঠিক হয়েছে তো, তাই। আজলানের ভুরু কুচকে গেল। রমলা চাচি অপ্রতিভ হেসে বলল, মিষ্টি খাইবে এখন নাকি গোসল কইরা খাইবে? আজলান কেসে বলল, ছেলে কি করে ভালো করে জেনে শুনে দিচ্ছ তো? রমলা চাচি ভরকে গেলেন, আবার রুম্পার বিয়ে ভেঙে দিবে না তো? আমতা আমতা করে বললেন, পোলা ভালা, পাইপ ফিল্টারের কাজ করে, পয়সা কামাই ভালোই। পয়সা তো এখন ভিক্ষুকও কামায়। ছেলের আকপিচ কোনো ভালো মন্দের রেকর্ড আছে কিনা দেখেছো? বিয়ে একবারই হয়। রমলা চাচি হেসে বললেন, না না না, ছেলে বড় ভালো। রুম্পারও পছন্দ করছে স্কুলে যাওয়ার সময়। ওর বয়স 18 হয়েছে? হয়েছে, 19-এ পড়ছে। বিয়াতে তুমি যাইবা না? যাব। ছেলে কি কি নিচ্ছে? তেমন কিছু না, 2 পদ ফার্নিচার আর 400 বরাতি। আশেপাশে মায়েদের বিয়া দিতে আরো বেশি খরচা লাগে, সেইখানে রুম্পার জামাই তেমন কিছুই নিতাছে না। টাকা পয়সা জোগাড় হয়েছে? হইছে, 1,2 আমার মামাতো ভাই ফুপাতো ভাইরা দিছে সামর্থ্য অনুযায়ী। কোনো মতে হাত তুলে দিতে পারলেই হইল। রুম্পার বাবা ভাই কেউ নাই সেটা জেনেও এত কিছু দাবি করলো কেন? রমলা চাচি ভরকে গেল। আম্বিয়া বেগম এসে বলল, এ রমু, রুম্পার বিয়েতে কি চাস তুই? রমলা চাচি একটু জিরিয়ে বাসলেন, সাহস করে বললেন, একটা পালঙ্ক আর একটা ওয়াল শোকেস চাইছে ভাবি। ওয়াল শোকেসটা দিলেই হইব। আচ্ছা, ওটা আজলান দিবে। তোর বড় বাবুর কাছ থেকে কিছু চাস? দিবে।
না 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 বড়বাবু, দোয়া করে দিলেই হইব। ওদের আক্কেল দেখে আমার আক্কেল গুরুম অবস্থা। স্বচক্ষে দেখছে চাচি একা মেয়েটাকে মানুষ করেছে, তারপরও এত দাবি দেওয়া। আম্বিয়া বেগম ধমক দিয়ে বললেন, এর চাইতে আরো বেশি নয়। যা জানিস না তা নিয়ে কথা বলিস না। আজকাল যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে নাকি? সবাই তোর মতন আইন বোঝে না। ও যা চাইছে তা দিয়ে দে, মেয়েটা সুখে থাকলেই হলো। আজলান মাথা দুলিয়ে ঘরে যেতে যেতে ভাবল, একজন না আইন বানাতে পারে না ভঙ্গ করতে পারে। মানুষের কবে যে সুবুদ্ধি হবে। বাংলায় 2টো শাড়ি পরে কাটিয়েছে তিথি। সুটকেসটা তাদের বাড়িতে, সব কাপড় চোপড় সেখানে। পুরো ঘরে ডোডো জিনিসপত্রে ভরা, অথচ তার কাপড় চোপড় খুঁজলে আর পাওয়া যাচ্ছে না। যেগুলো দামি শাড়ি সেগুলো আজলান শেখের কাবার্ডে। ওই কাবার্ডে বিয়ের পর থেকে হাতও দেয়নি তিথি। আম্বিয়া বেগম এসে বললেন, তোর ভাইকে বল সুটকেসটা যাতে দিয়ে যায়। তিথি বলল, না না না, আমি গিয়ে নিয়ে আসবো। ওর এসএসসি পরীক্ষা চলছে। তুই আবার কখন যাবি? এখন আর কোথাও যাস না? একেবারের জন্য যাচ্ছি না, আমার আর যাওয়ার জায়গা আছে। আমি তোর ড্রাইভার কাকাকে বলবো ও যাতে নিয়ে আসে। তোর মাকে বলে রাখিস। তুমি ভয় পাচ্ছ? পাচ্ছি, কারণ ও যদি অন্য কিছু মনে করে। ছেলে তো আমার, তাই আমি বুঝি কোন সময় কোন কাজ করাটা ঠিক হবে না। তুই এখন বাপের বাড়ি উঠলে ও মনে করবে তুই ওর ওপর জেদ দেখাচ্ছিস, আর অশান্তি ভালো লাগে না বউ। আচ্ছা, কাকাকে পাঠাও। আম্বিয়া বেগম খুশি হলেন, বললেন, আচ্ছা। তিথি ডোডোর হাতটা ধুয়ে দিল বেসিনের পানি ছেড়ে, মুখটা মুছে দিল, তারপর গালে ঠোঁট চেপে বলল, এবার ঘুমা ডোডো, ঘুম ঘুম। ডোডো চোখ বন্ধ করলো মিছিমিছি। তিথি হেসে উঠে বলল,